হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে ঋতিকা ম্যাম। এবং আজকের ভিডিওতে তোমাদেরকে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে টপ 10 এমন গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে যেইগুলোতে আমরা চান্স পাওয়ার জন্য বা সিলেক্টেড হওয়ার জন্য কিন্তু মুখিয়ে থাকি। তো সেই সমস্ত গভর্নমেন্ট কলেজের কথাই আজকে বলবো এবং সেখান থেকে প্লেসমেন্ট কেমন আছে, সেখানের খরচা কেমন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই বলবো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীতে এরকম ভিডিও কিন্তু আরও আসতে চলেছে। কারণ পরীক্ষার পর তোমাদের মনে হতে পারে যে আমার তো এরকম স্কোর হচ্ছে, তাহলে আমার কোন কলেজ হতে পারে, কোন র্যাঙ্ক বা হতে পারে, আমার সেই র্যাঙ্ক অনুযায়ী তোমার কোন কলেজ হতে পারে, সমস্ত কিছু এবং কাউন্সিলিং এর আগে কিভাবে চয়েস ফিল করবে না করবে সমস্ত কিছুর ভিডিও কিন্তু এই চ্যানেলেই আসবে, সমস্ত এক্সামকে রিলেট করে। তো সেই জন্য বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাস্ট অবধি ভিডিওটা দেখো। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে যেতে ভুলো না। তো চলো স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের নার্সিং কলেজ, সরকারি নার্সিং কলেজ, দেখো সরকারি নার্সিং কলেজ কোনোটা ভালো কোনোটা খারাপ এরকম অ্যাজ সাচ হয় না, কিন্তু আমাদের সবসময় লক্ষ্য থাকে, যদি কেউ গ্রামাঞ্চল থেকে থাকো বা শহরাঞ্চলে, অনেকেরই লক্ষ্য থাকে আমি SSKM-এই করব, আমি ক্যালকাটা মেডিকেল কলেজেই করব। এই চাহিদাগুলো অনেকেরই থাকে কারণ সেগুলো কলকাতার কলেজ। তো সেই জন্য বলবো যে যাদের এই স্বপ্নগুলো আছে সেই স্বপ্নকে সত্যি করবে কি করে, তার জন্যই আজকের এই ভিডিও। এবং কত সিট, কোন কলেজে কটা সিট আছে, কাদের জন্য কটা সিট, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। তো চলো দেখা যাক কি কি রয়েছে ভিডিওতে। ফার্স্ট অফ অল একটু বলে দিই যে আমাদের যে নার্সিং মানে এই যে আমাদের জেনপাস যে এক্সামটা হতে চলেছে, সেই এক্সামে নার্সিং যারা কিনা করতে চাইছো, শুধুমাত্র মেয়েরাই করবে নার্সিং, এবং তার জন্য তোমাদের 24টা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে 23টা হচ্ছে সরকারি কলেজ আর একটা হচ্ছে ইউনিভার্সিটি। ওকে, এবং এখানে টোটাল কটা আসন রয়েছে, কটা সিট সংখ্যা রয়েছে না 1685টা। এবং এখানে যদি তুমি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তোমার জন্য 726, ঠিক আছে, দু পাঁচটা এদিক ওদিক হতে পারে, 10টা এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। এছাড়া তুমি যদি এসসি হও 353, ওকে, যদি ইডাব্লিউএস হও 168টা, পিডাব্লিউডি হলে যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা চ্যালেঞ্জ থাকো তাহলে 62টা, এসটি হলে 102টো, ওবিসি বি হলে 113টা, ওবিসি এ হলে 161টা, এরকম ভাবে কিন্তু তোমার বিভিন্ন ভাগ রয়েছে যার কার কটা সিট রয়েছে। ওকে, এবার যদি বলি যে খরচ কত, যদি বলি খরচ কত, এই যে কলেজগুলো, এই যে সরকারি কলেজগুলো, সেগুলো অবশ্যই প্রাইভেট কোনো কলেজের খরচার থেকে অনেকটা কম খরচার হবে, তাই না? তো সেই জন্য সেই অনুযায়ী খরচটা কত আমাদের, আমি বলছি যে মাসে তোমাদের মাসে 144 টাকা, সরি বছরে 144 টাকা করে লাগে। কিভাবে? মাসে 12 টাকা হোস্টেল ফিস তোমাদের, মাসে 12 টাকা, তাহলে 12 টাকা করে যদি হয় 12 মাস 144 টাকা, এবং তার সাথে তোমাদের খাওয়ার দাওয়ারের জন্য ক্যান্টিন খরচা আছে একটা, সব মিলিয়ে 400 সামথিং তোমাদের খরচা হয়। ধরে রাখো 404 বা 405 এই অ্যাভারেজে খরচা হয় প্রত্যেকটা বছর। তাহলে সেই অনুযায়ী তুমি যদি 4 বছরে হিসাব করো তোমার দাঁড়াবে কত টাকা, 1600 সামথিং টাকা, বা ধরে রাখো 1650 বা যদি 1700 2000 টাকাও যদি হয়, তাহলেই ভাই 2000 টাকায় আজকালকার দিনে কি হয়। আর 2000 টাকায় তোমরা 4 বছর ধরে পড়াশোনা করতে পারছো সরকারি কলেজে, তাও আবার নার্সিং এর পড়াশোনা। ওকে, তাহলে দেখে রাখো একাডেমিক খরচ 4 বছরে মাত্র 1616 টাকা, যদি আমি 404 টাকার হিসাবে ধরি, যদিও এটা হয়তো একটু এখনকার দিনে একটু বেড়ে যেতে পারেও, ঠিক আছে। নেক্সট যদি ব্যতিক্রম বলি, জেএনএম যে হসপিটালটা, মানে আমাদের কল্যাণীর যে জেএনএম জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ যেটা, সেইখানে কিন্তু তোমাদের 1800 টাকা খরচা, মানে 1616 নিরিখে 1800 টাকা খরচা আছে, ঠিক আছে, একটু বেশি, এখানে একটু বেশি।
হোস্টেল ফি মাসে মাত্র 12 টাকা করে, আমি যেটা বললাম, ঠিক আছে, মাসে মাত্র 12 টাকা করে, তাহলে বছরে 144 টাকা, 4 বছরে হিসাব করে নাও। খাওয়া দাওয়া ক্যান্টিন অনুযায়ী মাসে 3.5 থেকে 4,000 টাকা পড়ে, ঠিক আছে। তাহলে ক্যান্টিনের যে খরচাটা সেটা তোমাদের মাসে 3.5 থেকে 4,000 তো হবেই, খাবার দাবারের জন্য তো টাকা লাগবেই। এবার ক্যান্টিন টু ক্যান্টিন ভ্যারি করে, ঠিক আছে, ক্যান্টিন টু ক্যান্টিন ভ্যারি করে, মানে কোথাও হয়তো ক্যান্টিনের খাওয়ার ওরকম ব্যাপার, কোথাও হয়তো কোনো কাউকে দিয়ে দেওয়া হয়েছে, সে এসে রান্না বান্না করে দিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। এবার এই অনুযায়ী এটা ভ্যারি করে, 3 থেকে 4 ধরে রাখো বা 5 ধরে রাখো, ঠিক আছে। যাই হোক, এবার এই পড়াশোনার জন্য তোমার বছরে একটা ভালো টাকা খরচা হচ্ছে, মানে বছরে বলছি 4 বছর মিলিয়ে একটা ভালো টাকা খরচা হচ্ছে। এবং প্রত্যেক বছরে তুমি যদি ধরেও নাও আমার 4,000 টাকা এদিকে আমার হচ্ছে 400 টাকা, তো আমার 5,000 টাকা মতো খরচা আছে। তুমি সেই অনুযায়ী সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেই নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে আমাদের এই চ্যানেলে, যদি মনে হয় যে স্কলারশিপের ভিডিওটা দেখে নেব, অবশ্যই দেখে নিতে পারো। এইখানে কিন্তু তোমরা সমস্তটা পেয়ে যাবে, যে এইখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে তোমরা টাকাটা পাবে, ঠিক আছে। বছরে 60,000 টাকা কিন্তু পাওয়া যায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে। তো অবশ্যই তোমরা যে টাকাটা খরচা করছো, অবশ্যই সরকারি কলেজ, বেসরকারি হলে খরচা অনেক বেশি, তো সেইখানে তুমি এই টাকা নিয়েও তুমি কিছু করে মানে অনেকটাই হেল্প হবে। তো না, সরি, ভুলই বললাম আমি, বেসরকারি কলেজে কিন্তু তোমাদের এই স্কলারশিপটা তোমরা পাবে না। সরকারি কলেজে যদি চান্স পাও তাহলেই স্কলারশিপ পাবে, বেসরকারিতে কিন্তু তোমাদের কোনো স্কলারশিপ থাকছে না। তো যাই হোক, সরকারি কলেজ এই জন্য আরেকটা বলা যায় যে স্কলারশিপের টাকায় থাকা খাওয়ার খরচ সহজেই উঠে যায়, তাই তো। তাই টাকার কথা না ভেবে র্যাঙ্ক অনুযায়ী সেরা কলেজ বেছে নেওয়াই ভালো, তাই তো। তাহলে র্যাঙ্কের দিকে নজর দাও খালি, র্যাঙ্ক যদি তোমার ভালো হয়ে যায় তুমি সব দিক থেকেই নিশ্চিন্ত, তোমার বছরে যেটুকু টাকা লাগবে সেইটুকু টাকাও তোমার কিন্তু উঠে আসবে স্কলারশিপের টাকায়। নেক্সট যদি বলি, মেডিকেল কলেজ যদি র্যাঙ্ক খুবই ভালো থাকে, তাহলে মেডিকেল কলেজ তুমি কিভাবে প্রায়োরিটিরাইজ করবে। দেখো, মেডিকেল কলেজকে সবসময় প্রায়োরিটি দেওয়া কারণ এটাই, মানে ধরো যেই কলেজগুলো, মানে যেমন ধরো কলকাতার সাইডের যে কলেজগুলো আছে, যেমন মেডিকেল কলেজ, যেমন হচ্ছে নীলরতন সরকার, মানে হচ্ছে NRS, যেমন হচ্ছে SSKM, এই সমস্ত জায়গায়, বিশেষ করে SSKM এ ক্রিটিক্যাল পেশেন্টরা কিন্তু আসে, এবং সেইখানে তোমার স্কোপ অনেক বেড়ে যাচ্ছে যে ক্রিটিক্যাল পেশেন্টদের হ্যান্ডেল কিভাবে করতে হয়, ঠিক আছে। কারণ তুমি যদি ধরো কোনো একটু মফস্বল এরিয়ায় বা একটুখানি শহরের বাইরে, যেমন ধরো মেদিনীপুর মেডিকেল কলেজ হতে পারে, বাঁকুড়া মেডিকেল কলেজ হতে পারে, বিভিন্ন জায়গার যে কলেজগুলো রয়েছে বিভিন্ন জেলা ভিত্তিক, সেই কলেজগুলোতে কি হয়, সেই কলেজগুলোতে কিন্তু অনেক ক্রিটিক্যাল পেশেন্ট ডাক্তারের অভাবে কিন্তু সেইখানে ট্রিটমেন্ট পায় না, তাদেরকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয় সমস্ত যে বড় বড় কলেজগুলো রয়েছে কলকাতায়, সেখানে বলা হয় যে SSKM এ নিয়ে চলে যান, NRS এ নিয়ে চলে যান, এমনকি কল্যাণী থেকেও ট্রান্সফার হয়ে যায় ডাক্তারের অভাবে। তো যেখানে বড় বড় ডাক্তাররা থাকেন, যেমন কিনা কলকাতার দিকে মানুষ এত প্রেফারেন্স দেয় কেন কলকাতার কলেজগুলোকে, কারণ ওখানে ক্রিটিক্যাল পেশেন্টরা আসে এবং তারা যখন মানে শুশ্রূষা পায়, সেবা পায়, সেটাও ক্রিটিক্যাল উপায় হয়, বা বলা যায় যে তাদের কিভাবে সেবা করা উচিত, ডাক্তারদের সঙ্গে যখন নার্সরা থাকে তখন তাদের এক্সপিরিয়েন্সও গেইন হয় প্রচুর পরিমাণে, কারণ ডাক্তারদের সঙ্গে নার্সরা যখন থাকছে, ডাক্তারদের ওই চিকিৎসা কিভাবে করছে বা ট্রিটমেন্ট কিভাবে করছে তার সমস্তটা সে দেখে কিন্তু সে আরো কি হয় না নিজেকে এনরিচ করতে পারে। তো সেই জন্য মানুষ আরো বেছে নেয় হচ্ছে ভালো র্যাঙ্কে কি তোমার কলকাতার দিকের কলেজগুলোকে, ঠিক আছে। অনেকে নিজের বাড়ির কাছের থেকে যেতে চায় না, অনেকে আবার কিন্তু উদ্দেশ্যই থাকে যে আমি কলকাতার কলেজগুলোতে চান্স পাবো বা ওখানে আমি পড়াশোনা করব, ঠিক আছে। তাহলে পুরনো বড় মেডিকেল কলেজগুলোকে আমাদের টার্গেট রাখা উচিত, প্রচুর জটিল রোগী ওখানে আসে এবং সেরা ডাক্তারদের সান্নিধ্য তুমি পাবে, তাই তো। সেরা নিউরোসার্জন তুমি দেখতে পারবে, যেরকম SSKM বা PG তে
ঠিক আছে? তো সেইখানে বড় বড় নিউরো সার্জন কিন্তু থাকছে, তো তুমি তাদের সান্নিধ্য পাচ্ছ, তাদেরকে তুমি দেখতে পাচ্ছ কাছ থেকে কিভাবে তারা ট্রিটমেন্ট করছে না করছে সমস্তটা, এবং হাতে কলমে বাস্তব ক্রিটিক্যাল কেস সামলানোর অভিজ্ঞতা। দেখো পড়াশোনা তো অনেক কিছু করা যায়, থিওরি তুমি প্রচুর পড়বে, কিন্তু তুমি যে ফিল্ডে নামছো কাজ করতে, সেখানে তুমি যদি প্র্যাকটিক্যাল কাজ না করো, মানে তুমি যদি হাতে ধরে জিনিসগুলো না শেখো, তাহলে কিন্তু তোমার আগামী লাইফ, এই যে তুমি বলছো প্লেসমেন্ট কথাটা এখান থেকেই আসছে। তুমি যত এক্সপিরিয়েন্সড হবে, তুমি যত হাতে নিয়ে কাজগুলোকে করবে, প্র্যাকটিক্যালি করবে, তত তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এবং তুমি তত ভালো জায়গায় চান্স পাবে চাকরির জন্য। ঠিক আছে? তো এক্সপিরিয়েন্সটা অত্যন্ত প্রয়োজন, আর এই জন্যই কলকাতার কলেজগুলোকে কিন্তু সবাই ট্রাই করে, এবং তার মধ্যে আমি 4-5টা নাম বলেই দিয়েছি, এছাড়াও আর কি কি আছে সমস্ত কিছু আমি বলবো, জাস্ট ওয়েট করো। এবং এইখান থেকেই এই পুরো সাইকেলটা যদি কভার হয়, তাহলেই তুমি গিয়ে চাকরির ইন্টারভিউতে গভীর আত্মবিশ্বাস এবং নিশ্চিত সাফল্য, কারণ ওখানে তোমাকে হয়তো ইন্টারভিউতে এমন কিছু কিছু প্রশ্ন করা হবে, তুমি হয়তো থিওরিতে, তুমি যেখানেই পড়ো না কেন থিওরিতে সব জায়গা থেকেই পাস করে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে যদি কোনো ক্রিটিক্যাল কেসের কথা দেওয়া হয়, যে এই কেসটা দেওয়া হলো, তুমি এই কেসটা কিভাবে সামলাবে, তোমাকে যদি এইভাবে জিজ্ঞাসা করা হয়, তুমি তখন কি উত্তর দেবে? তোমার হাতে যদি সেরকম কেস এসে থাকে, তুমি যদি সেই কেস নিয়ে পর্যালোচনা করো বা সেটাকে ঘেটে দেখেছো হয়তো, তাহলে গিয়ে তুমি সেই জিনিসটার কি করতে পারবে, ঠিকঠাক বলা যায় যে একটা তার ইনফারেন্সে যেতে পারবে বা সিদ্ধান্তে যেতে পারবে, কিন্তু তা না হলে তো নয়। ওকে, নেক্সট যদি বলি যে কলকাতার টপ 4টে মেডিকেল কলেজ কি কি আছে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, যেটা কিনা কলেজ স্ট্রিটে রয়েছে। কলেজ স্ট্রিটে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ, আসন সংখ্যা রয়েছে 60খানা, এবং 60খানার মধ্যে ভাগ করা আছে ইউআর কতগুলো, ওবিসি কতগুলো, ধরেই নাও, আমি 60-এর মধ্যে ধরে নিলাম, ম্যাক্সিমাম 25টা হয়তো ইউআর, ঠিক আছে? 25 কি তার বেশি, 25টাই ধরো ইউআর, ওবিসি রয়েছে ধরো 10টা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এছাড়াও রয়েছে এসসি এসটি, এরা রয়েছে পিডাব্লিউডি, তারা আরো কম রয়েছে, তো ধরে নাও এরকম। কাট অফ কত গেছিল? 18 থেকে 481, বুঝতে পারছো? 18 থেকে 481। এই বছর কিন্তু কম্পিটিশন, মানে এটা খানিকটাই 24 সালকে আমি নিয়ে এসেছি, কারণ 25 সালে কিন্তু অনেকটা ড্রপ করেছিল। আমি আগের দিনের যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটায় তোমরা দেখে নিতে পারো, অনেকটা ড্রপ করেছিল, যেখানে কিনা 60,000 65,000 ছেলে মেয়ে পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল 24 সালে। 25 সালে এত ডিলে হওয়ার কারণে ওটা কমে চলে এসেছিল 30-35-এ। আবার এই বছর 51-52 হাজার ছেলে মেয়ে পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছে। তো এই বছর কিন্তু 24 সালের মতনই অনেকটা সিনারিও আসবে, তো সেই জন্য আমি সেইভাবেই বলছি যে এটা কিন্তু 18 থেকে 481-র মধ্যে যাদের র্যাঙ্ক, অর্থাৎ 500-র মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে, তারা কলকাতা মেডিকেল কলেজকে ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারো। কলকাতা মেডিকেল কলেজকে তারাই ফার্স্ট প্রেফারেন্সে রাখবে যারা কিনা 500-র মধ্যে র্যাঙ্ক করছো। এবং যদি চলে আসি এসএসকেএম, সেকেন্ডেই আছে এসএসকেএম পিজি হসপিটাল, এখানে আসন সংখ্যা 5টা বেশি, 65, এবং এখানে 13 থেকে 1099, বেসিক্যালি হচ্ছে 13 যে র্যাঙ্ক করেছিল সে এখানে এসেছিল। তাহলে তুমি ধরে নিতে পারো 1000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, যদি 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, তুমি ফার্স্ট বা সেকেন্ড প্রায়োরিটিতে কিন্তু এসএসকেএম কে রাখতে পারো, তার বেশি হলে নয়, এই দুটোর মধ্যে কোনোটাই নয়। নেক্সট হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ, এটা হচ্ছে তোমার যদি থাকে হচ্ছে ধরে নাও 1200-1300 এরকমের মধ্যে র্যাঙ্ক থাকলে বা 1500-র মধ্যে র্যাঙ্ক থাকলে তুমি এনআরএস কে করতে পারো, ঠিক আছে? থার্ডে রাখতে পারো। এবং আরজি কর মেডিকেল কলেজ যদি হয় তাহলে সে হচ্ছে 4th-এ আছে। এবং বিশেষত্ব কি এই কলেজগুলোর বিশেষত্ব কি দেখে নি। রাজ্যের প্রাচীনতম কলেজ স্ট্রিটে অবস্থিত, ঠিক আছে? মেডিকেল কলেজ যেটা কিনা কলেজ স্ট্রিটের কলকাতা মেডিকেল কলেজ, এটা সব থেকে প্রাচীনতম, ঠিক আছে?
নেক্সট হচ্ছে সেরা ব্র্যান্ড ভ্যালু এবং ক্রিটিক্যাল কেস এক্সপোজার, এটা কোথায়? এসএসকেএম এ। ওকে, নেক্সট হচ্ছে আইডি অ্যান্ড বিজি হাসপাতালের অনেক ক্লাস এখানে করানো হয়। এনআরএস এ যেটা হয় সেটা হচ্ছে আইডিবিজি, যেটাকে বলা হয় হচ্ছে বেলেঘাটার করোনা হসপিটাল। করোনার সময় এই হসপিটালটা প্রচন্ড পরিমাণে, বেসিক্যালি এরকম যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসে সেই সময় এই হসপিটালটাকে দায়িত্ব দেওয়া হয়। তো ওই হসপিটালে যারা ভর্তি হয় সেখানকার অনেক ক্লাস কিন্তু এনআরএস এ করানো হয়। এবং প্রথম বর্ষে হোস্টেল পাওয়া কঠিন হতে পারে, কার ক্ষেত্রে? আরজি করের ক্ষেত্রে। সবকটা কলেজের ক্ষেত্রেই সেম, ফার্স্ট ইয়ারে তোমার হোস্টেল পাওয়াটা চাপ হয়ে যাবে, কারণ হোস্টেল তো ছাড়তে হবে। যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি পড়ছে, তাদের পরীক্ষা হয়নি, তারা কি করে হোস্টেল ছাড়বে? তারা তো হোস্টেল ছাড়তে পারবে না। ওই জন্য তোমাকে সেকেন্ড ইয়ার অপেক্ষা করতে হয়। ফার্স্ট ইয়ারটা কোনোভাবে পিজি বা কোথাও থেকে যাবে, কোনো রিলেটিভের বাড়িতে থেকে যাবে যদি কাছাকাছির মধ্যে থাকে, না হলে পিজি, ঠিক আছে? তারপর সেকেন্ড ইয়ারে তুমি আগে থেকেই অ্যাপ্লাই করে রেখে দাও হোস্টেলের জন্য। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার সময় তোমাকে সেকেন্ড ইয়ারে হোস্টেল দিয়ে দেওয়া হবে। আর নার্সিং যারা করে তারা কিন্তু হোস্টেল পায়। প্যারামেডিক্যালের ক্ষেত্রে এটা একটা সমস্যা হয়, বাট নার্সিং এর জন্য কিন্তু হোস্টেল পাওয়া যায়। চলো, যাদের র্যাঙ্ক 1 থেকে 2000-এর মধ্যে, তাদের প্রথম টার্গেট হওয়া উচিত এই 4টে কলেজ। বোঝা গেল? 1 থেকে 2000-এর মধ্যে যদি র্যাঙ্ক করে ফেলো বাই চান্স, 4টে কলেজকে 1 2 3 4-এ বসিয়ে নেবে। একদম পরিষ্কার কথা, 1 2 3 4-এ তোমার প্রেফারেন্স অনুযায়ী বসাও। তবে আমি সবসময় বলবো 500 1000-এর মধ্যে থাকলে তবেই তোমরা এসএসকেএম বা মেডিকেল কলেজকে করো, ঠিক আছে? 1 থেকে 2000-এর মধ্যে যা খুশিকে তুমি ফার্স্ট প্রেফারেন্সে নীলরতন বা আরজি করকে রাখতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দুটো কলেজ, এই ওপরের দুটো কলেজকে তুমি 1 থেকে 1000-এর মধ্যে থাকলেই রাখবে, না হলে নয়, ঠিক আছে? চাপ হয়ে যাবে। চলো, এছাড়াও আমাদের যে কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমস্ত রিজিওনাল কলেজ, এবং রিজিওনাল কলেজের মধ্যে খুব ভালো একটা কলেজ যেখানে প্রচন্ড কাট অফ যায়, প্রচন্ড কাট অফ যায়, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এখানে 45 থেকে 50টা আসন আছে। মালদা মেডিকেল কলেজে 60খানা আসন আছে। এবং উত্তরের, এই দুটো হচ্ছে উত্তরের কলেজ, এবং উত্তরের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সেরা মালদা কলেজটা। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্লেসমেন্ট সমস্ত কিছুর দিক থেকে খুব ভালো, খুব ভালো কলেজ, ভালো পড়াশোনা হয়, রেপুটেড কলেজ বলা যায় নর্থের দিকে। নেক্সট হচ্ছে যদি তুমি সাউথ বা ওয়েস্টের দিকে দেখো তাহলে হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, ঠিক আছে? একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগের বছর অর্থাৎ 2025-এ যারা পরীক্ষা দিয়েছে, এই মেডিকেল কলেজগুলোর নাম নিতেও এত ভালো লাগে, তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা কলেজে আমাদের স্টুডেন্টরা রয়েছে। যারা আগের বছর থেকে আমাদেরকে ফলো করছো বা এই চ্যানেলকে ফলো করছো তারা জানো, আবার 24 সাল থেকে ফলো করছো তারা জানো যে এইখান থেকে প্রচুর স্টুডেন্ট সিলেক্টেড, এবং তাদের ভিডিও, তাদের শর্টস সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারো নিজেরা গিয়ে। এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের প্রত্যেকটা কলেজে আছে এখনো। তারা কিন্তু, যেহেতু আমাদের অফিস হচ্ছে কলকাতায় এবং প্রপার এনআরএস এর পাশে বলা যায়, তো সেই জন্য এনআরএস এর ছেলেমেয়েরা আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা হয়। এসএসকেএম এর স্টুডেন্ট আছে, আমাদের কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্ট আছে, সবার সঙ্গে কিন্তু আমাদের দেখাই হতে থাকে, তারা কিন্তু আমাদের অফিসেও আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো পড়তে গেলেই আমার খুব ভালো লাগে এই কারণে। নেক্সট হচ্ছে বর্ধমান অ্যান্ড বাঁকুড়া সম্মেলনী, বাঁকুড়া সম্মেলনী কলেজটাও খুব ভালো কলেজ, ঠিক আছে? বাঁকুড়া সম্মেলনী কলেজও খুব ভালো কলেজ। আমি রেপুটেশনের দিক থেকে বলছি, কিন্তু 60টি, দেখো সব সরকারি কলেজই ভালো, বাট রেপুটেশনের দিক থেকে ভালো, এটা আমি বলছি। 60টি করে আসন ভবিষ্যতে এমএসসি করার জন্য আদর্শ। অনেকেরই টার্গেট থাকে আমি বিএসসি নার্সিং করে এমএসসি নার্সিং করব, আমি পড়াতে চাই, আমি প্রফেসর হতে চাই। তো তাদের জন্য এমএসসি করার জন্য আমি বলে দেবো পরে যে 4টে 5টা কলেজ আছে যেগুলোতে কিন্তু তোমরা প্রথম থেকেই যদি বিএসসি থেকে ঢুকে যাও, কারোর যদি টার্গেট থাকে আমি এমএসসি করব, তাহলে আমি বলবো যে 4টে কলেজ আছে, 4-5টা কলেজ আছে, সেই কলেজগুলোতে তোমরা কিন্তু ফার্স্ট থেকেই এন্ট্রি নিয়ে নাও। ফার্স্ট থেকেই এন্ট্রি মানে যখন তুমি বিএসসি নার্সিং এর জন্য পড়বে তখন থেকেই তুমি ঢুকে যাও, তাহলে একেবারে তুমি পুরো পড়াটা পড়ে চলে আসতে পারবে। ওকে, 4+2 বছর। নেক্সট হচ্ছে নতুন যে সমস্ত কলেজগুলো আসছে, ডায়মন্ড হারবারের একটা কলেজ রয়েছে, 100টা আসন, কতগুলো আসন বুঝতেই পারছো। এছাড়া সাগর দত্ত 100টা আসন,
সাগর দত্ত কলেজটা কিন্তু রয়েছে হচ্ছে আমাদের কামারহাটিতে, মানে হচ্ছে আগরপাড়া ওই জায়গাটাতে, বিটি রোডের ওপর। সাগর দত্ত 100টা আসন, এবং ডায়মন্ড হারবারে ইডাব্লিউএস ওবিসি 500 থেকে 5000 থেকে 6000 র্যাঙ্কেও সুযোগ রয়েছে। বোঝা গেল? বোঝা গেল? ডায়মন্ড হারবারটা যেহেতু অনেকটা ওই দিকটায়, অনেকে যেতে চায় না লাস্ট অবধি, বা ওদিককার মানুষরা ওখানে জয়েন করে যায়, এদিক থেকে বা অন্য দিক থেকে যেতে চায় না, সেই জন্য এখানে কিন্তু অনেক অনেক র্যাঙ্কে, তাও আমি ইউআর এর কথা বলছি না, ইডাব্লিউএস ওবিসিদের কথা বলছি, 5000 থেকে 6000 র্যাঙ্কেও কিন্তু সুযোগ আছে। তার মানে এসসি এসটিদেরও কিন্তু অনেক অনেক র্যাঙ্কে সুযোগ রয়েছে। নেক্সট যদি বলি, সেটা হচ্ছে যারা কিনা এমএসসি করবে ভাবছো, যারা মনে করছো আমরা বিএসসির পর এমএসসি করব, ঠিক আছে, আমরা প্রফেসর হতে চাই কলেজের, আমরা আবার স্টুডেন্টদেরকে পড়াবো, তাদের জন্য বলে রাখি এই 4টে মেন কলেজ, ঠিক আছে, এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী, বর্ধমান মেডিকেল কলেজ, 4টে মেন কলেজ, এছাড়াও টুকটাক এদিক ওদিক আছে, যে কলেজগুলো কিন্তু এমএসসি নার্সিং করায়। তো যদি মনে করো যে আমি এমএসসি নার্সিং করতে চাই, তো একেবারে খুব ভালো রেজাল্ট থাকলে, খুব ভালো র্যাঙ্ক থাকলে এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজকে ট্রাই করো, আর যদি একটু পিছনের দিকে থাকো তাহলে বাঁকুড়া বা বর্ধমানকে ট্রাই করতে পারো। ওকে, চলো। একই কলেজ থেকে বিএসসি এবং এমএসসি করলে পরিবেশের সাথে মানিয়ে নিতে সুবিধা হয়। তুমি ধরো বিএসসি করেছো 4 বছর একটা কলেজ থেকে, আবার এমএসসি করতে আরেকটা কলেজে যাচ্ছ, তখন আবার তোমার সেই 2 বছরের জন্য আবার তাদের সঙ্গে মিশতে হবে, তাদেরকে বুঝতে হবে, এই করতে করতে তোমার খাপ খাওয়াতেই অনেকটা সময় চলে যাবে। তো সেই জন্য এমন কলেজ চুজ করো যাতে তোমার এই 6টা বছর খুব ইজি হয়, ঠিক আছে, ইজি টু রান হয়। নেক্সট হচ্ছে শিক্ষকদের সাথেও দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এমএসসি করার স্বপ্ন থাকলে শুরু থেকেই এই কলেজগুলোকে টার্গেট করা উচিত, যেটা আমি ফার্স্ট থেকে বলছি। এবার হচ্ছে হোস্টেল প্রাপ্তির বাস্তবতা। হোস্টেল আদেও পাওয়া যায় কিনা, অনেকের ডাউট হয় যে প্যারামেডিক্যালে তো হোস্টেল নেই, তো আমাদের কি হোস্টেল আদেও আমরা পাবো? আপনি যে বলছেন ম্যাম সেকেন্ড ইয়ারে পাওয়া যায়, সেটা কি আদেও পাওয়া যায়? সেই কথাই এখন আমি বলবো যে সব কলেজে প্রথম বর্ষে হোস্টেল পাওয়া যায় না, যেমন আরজি কর, বিশেষ করে আরজি করে প্রচুর ক্রাঞ্চ রয়েছে। এসএসকেএম এ হোস্টেল পাওয়া নির্ভর করে আগের ব্যাচ কখন বেরোচ্ছে তার উপর। অবভিয়াসলি তোমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ তখন ফোর্থ ইয়ারের কেউ রয়ে গেছে সেখানে, ফোর্থ ইয়ারের তখন ফাঁকা হচ্ছে কিনা সেইটা দেখতে হবে। যদি ফাঁকা হয় তুমি সেখানে ঢুকতে পারবে, সেটার জন্য সময় লাগবে, অন্তত সেকেন্ড ইয়ার অবধি তোমাকে অপেক্ষা করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কলকাতার বাইরে থাকার খরচ। ধরো তোমাকে কলকাতার বাইরে থাকতে হচ্ছে, সেই সময় তোমার পিজি বা এরকম রুম, মানে যে কলেজগুলোতে ধরো হোস্টেল নেই, যে সমস্ত তোমার হচ্ছে একটুখানি মানে অন্যান্য বলা যায় যে অন্যান্য ডিস্ট্রিক্টের যে কলেজ, জেলা ভিত্তিক যে কলেজগুলো, সেখানে যদি না থাকে তখন পিজি বা রুম ভাড়া নিয়ে থাকলে মাসে 6 থেকে 7,000 টাকা, ঠিক আছে, খরচ হতে পারে। অবশ্যই তুমি শেয়ার করতে পারো, শেয়ার করলে টাকাটা আর একটু কমবে, তাই না? তুমি যদি শেয়ার করো, তুমি যদি ওইখানে তুমি একা না থেকে তোমার একটা বান্ধবীকে ডেকে নাও, সেখানে যদি একসঙ্গে থাকো, তাহলে তোমার টাকাটা কমবে, হাফ হবে। ওকে, তবে স্কলারশিপ দিয়ে এটি মেকআপ হয়ে যায়। বুঝতেই পারছো যে এই সব টাকা পয়সা তোমার কিছু গায়ে লাগবে না যখন তুমি বিবেকানন্দ স্কলারশিপ পাবে। আর সেটা পাওয়ার জন্য শুধুমাত্র তোমাকে কি করতে হবে, তোমাকে শুধুমাত্র নার্সিং কলেজ, সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে। প্রাইভেটে পেলে কিন্তু এই স্কলারশিপ তুমি পাচ্ছ না। নেক্সট হচ্ছে পুরুলিয়ায় যেটা দেবেন মাহাতো মেডিকেল কলেজ, জল ও খাবারের জন্য সামান্য সমস্যা থাকায়, ঠিক আছে, দেবেন মাহাতো মেডিকেল কলেজে এটা কিন্তু হচ্ছে রিসেন্ট, মানে এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত খবর। সেটা হচ্ছে এই কলেজে চান্স পাওয়ার পর অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলেছিল, ম্যাম আমি এই বছরটা স্কিপ করে দিচ্ছি। কেন? দেবেন মাহাতো চুজ করেছিলাম আর ওখানে জানতাম না জলের সমস্যা, খাবারের সমস্যা আছে, সেই জন্য এই বছরটা স্কিপ করলাম। আবার নেক্সট ইয়ার আমরা পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করে অন্য কলেজে চান্স নেব। আবার এরকমও খবর এসছে আমার কাছে যে ম্যাম আমরা কলেজ চেঞ্জ করে নিচ্ছি, কারণ এখানে পসিবল হচ্ছে না। কারণ কলেজ চেঞ্জ তখনই করতে পারবে যখন কিনা তুমি মানে কলেজ চেঞ্জ তখনই করতে পারবে যখন কিনা তুমি জানো ওই কলেজে সিট ফাঁকা আছে,
ঠিক আছে? তো তখন তুমি করতে পারবে। না হলে এবার তোমার যদি ভেতরে ভেতরে কোনো খবর আসে যে হ্যাঁ ওই কলেজে সিট ফাঁকা আছে চলে যাও, বা কলেজ থেকেই যদি বলা হয়, দেবেন মাহাতো থেকেই তোমাকে যদি বলে যে হ্যাঁ চলে যাও, তাহলে তুমি যেতে পারবে, জানতে পারবে, না হলে জানবে কি করে? ঠিক আছে? ওই জন্য অনেকে কি হয়ে যায়, চান্স পাওয়ার পরে, পড়াশোনা শুরু করার পরেও বন্ধ করে দেয়। তো যাই হোক, এটা থেকে একটু বেঁচে, ঠিক আছে? যদি মনে হয় দেবেন মাহাতোই আমি করব, তাহলে এখন কি সার্কামস্টেন্সেস রয়েছে বা এখন কি অবস্থা রয়েছে সেটা অবশ্যই একবার জেনে নিয়ে তারপরে করো, ঠিক আছে? শিক্ষার্থী পিজি নিয়ে বাইরে থাকেন, ওকে? চলো, নেক্সট হচ্ছে সতর্কতা জেনে রাখা উচিত সেগুলো হচ্ছে আসানসোল ইএসআই। আসানসোল ইএসআইতে অনেকে চান্স পেয়ে ঢোকে। ইএসআই বেসিক্যালি এটা এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যায় না, শুধুমাত্র এনএসপি স্কলারশিপের সুযোগ রয়েছে। স্কলারশিপের ওপর নির্ভরশীল হয়ে এটা এড়িয়ে চলবে, এখানে ঢুকবে না। যদি স্কলারশিপের ওপরেই নির্ভরশীল হও, মানে টাকা নেই, আমাকে স্কলারশিপের টাকাতেই পড়তে হবে, তাহলে হচ্ছে এটা এড়িয়ে চলো, ঠিক আছে? যদি মনে করো যে না আমি পারবো, কোনো অসুবিধা নেই, তাহলে এটাতে ভর্তি হয়ে যাও। সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ, আর এইগুলো কিন্তু অবশ্যই তোমার সরকারি কলেজ না হলে, সরকারি কলেজ আগে প্রেফারেন্স, না হলে এই সবগুলো ভাববে, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ যেটা কিনা কাল্লা বা বার্নপুরে রয়েছে, এর মতো সেন্ট্রাল সরকারি কলেজগুলোতে কোনো স্কলারশিপের সুবিধা নেই। তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ দেখে মনে হচ্ছে যে হয়তো এখানে টাকা আরো খরচা কম, না, স্টেট গভর্নমেন্ট কলেজে খরচা যা, তার থেকে খরচা বেশি সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজে, ওকে? নেক্সট হচ্ছে আইডিবিজি, আমি বলেই দিয়েছি, এখানে বেসিক্যালি সংক্রামক ব্যাধি যেরকম করোনা এসেছিল সেই সময় এটাতে হয়। এবার এইখানের প্রচুর ক্লাস কি করা হয়, এনআরএস এ করানো হয়, তাহলে এনআরএস এর ওপর চাপ পড়ে। এনআরএস এ নিয়ে গিয়ে, মানে আইডিবিজিতে কেউ চান্স পেলে তাকে বারবার ওই যাতায়াত করতে হবে, ঠিক আছে? যদিও কাছাকাছি, আইডিবিজি হচ্ছে বেলেঘাটায় আর এনআরএস তো হচ্ছে পুরো শিয়ালদা স্টেশনের কাছে, তো ওই একটা বাসেই তোমাদের যাতায়াত করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে কিভাবে তোমার কলেজ তুমি বাঁচবে। এটা যদিও এই রিলেটেড ভিডিও আমি তোমাদের জন্য আবার করে দেব, আগে পরীক্ষাটা হয়ে যাক, পরীক্ষার পর তোমাদের র্যাঙ্ক কার্ড আসুক, র্যাঙ্ক কার্ডে তোমাদের কত র্যাঙ্ক আসছে না আসছে সেইগুলো দেখে তোমাদেরকে আমি আবার ভিডিও বানিয়ে দেব যে কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে, মানে কাউন্সিলিং এর আগে কোন কলেজকে কোথায় প্রেফারেন্স দেবে সেটা আমি অবশ্যই বলে দেব। তার আগে দেখে নাও, এখানে বলা আছে র্যাঙ্ক টার্গেট, ঠিক আছে? র্যাঙ্ক যদি তোমার 1 থেকে 2000-এর মধ্যে থাকে, তাহলে কলকাতার টপ 4টে মেডিকেল কলেজকে টার্গেট করতে হবে, যেমন এসএসকেএম, এটা কেএমসি লেখা আছে ভুল করে, এটা সরি হ্যাঁ ঠিকই আছে, কলকাতা মেডিকেল কলেজ, আর হচ্ছে এনআরএস আরজি কর, ওকে? নেক্সট, এবার যদি র্যাঙ্ক বেশি হয়, যদি র্যাঙ্ক বেশি মানে 2000-এর ওপরে যদি র্যাঙ্ক হয়, তাহলে তোমার দুরকম ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখতে হবে, দুরকম। কি, একটা হচ্ছে এমএসসি করার ইচ্ছা যদি থাকে, তাহলে তুমি বর্ধমান বা বাঁকুড়াটাকে চুজ করো, কারণ বর্ধমান বাঁকুড়া এই জায়গাগুলোতে কি হয়, এমএসসি হয়, তুমি সেটাকে চুজ করো। যদি মনে হয় আমি বাড়ির কাছাকাছি থাকতে চাই, তাহলে তুমি, যদি তোমার বাড়ি নর্থ বেঙ্গলে হয় নর্থ বেঙ্গলে থাকো, যদি মালদায় হয় মালদায় থাকো, বর্ধমানে হলে বর্ধমানে থাকো, পুরুলিয়ায় হলে দেবেন মাহাতোয় থাকো, তোমার যদি হাওড়ায় হয় উলুবেড়িয়ার একটা কলেজ, ওখানে থাকো, এইরকম জায়গায় তুমি থাকো। আর যদি মনে হয় যে আমি স্কলারশিপ চেকলিস্ট, ভর্তির আগে নিশ্চিত করো কলেজটি স্কলারশিপ সমর্থন করে কিনা। যদি তোমার মনে হয় যে আমি স্কলারশিপ নিয়েই পড়াশোনা করব, তাহলে দেখে নাও, কারণ আসানসোল ইএসআই সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ যেগুলো রয়েছে সেখানে কিন্তু স্কলারশিপ পাওয়া যায় না, বাদবাকি সরকারি কলেজগুলোতে সব জায়গায় পাওয়া যায়, তো সেই জন্য সেই দেখে চুজ করো। আর যদি মনে হয় এগুলো কোনো কিছুতেই হলো না, তাহলে অপশন রয়েছে প্রাইভেট কলেজ। তো কিছু কিছু প্রাইভেট কলেজ, যেমন কিছু কিছু প্রাইভেট কলেজের মধ্যেও নামকরা প্রাইভেট কলেজ রয়েছে, যেমন হচ্ছে অ্যাপোলোর যে হসপিটালটা, অ্যাপোলো গ্লিনিয়া গিলস, সেইখানে। এছাড়া রয়েছে হচ্ছে তোমার চারনক, এরকম কিছু হসপিটাল রয়েছে, ঠিক আছে? সেইখানে তোমরা কিন্তু কি করতে পারো, সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যারা মনে করছো টাকাটা কোনো ম্যাটার নয়, আমাকে এই বছর পড়াশোনাটা করতেই হবে, বন্ধ রাখলে হবে না, তাদের জন্য স্পেসিফিক্যালি আমি এটা বলে দিলাম, ওকে? এবার বলবো যে এই অবধি তো তোমরা চলে এলাম, এবং
এই অবধি যদি কেউ এসে থাকো তাহলে এটাই বলবো যে সামনেই পরীক্ষা, অনেকেই ভেবেছিলে পরীক্ষা পিছবে, কিন্তু আর কোনো টাইম নেই বা আর কোনো আশা নেই সেটার, কারণ অ্যাডমিট কার্ড কালকে চলে এসছে, গতকাল। এবং সেই ভিডিও তোমাদের কিন্তু অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। যারা এখনো করনি ঝটপট করে নাও। যারা মনে করছো এই বছরেই আমাকে এই র্যাঙ্ক করে ভালোভাবে পাশ করে ভালো কলেজ চুজ করে নিতে হবে, পড়াশোনা শুরু করে দিতে হবে, আর হাতে আমার সময় নেই, তাদের জন্য বলবো এই সময়টা প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করো, প্রচন্ড পরিমাণে মক টেস্ট দাও। যারা মনে করছো শুধু রিভিশন শুধু রিভিশন শুধু রিভিশন করলেই সবটা হয়ে যাবে, একদম নয়। প্র্যাকটিস তার সাথে মক টেস্ট বিশেষ করে, কারণ পরীক্ষার হলে গিয়ে সমস্তটাই নতুন লাগবে চোখে দেখে। তো সেই জন্য মক টেস্টের সঙ্গে পরিচিত থাকলে তোমাদের অনেক কিছু খুব সুবিধা হয়ে যাবে। তো সেই জন্য বলবো যদি মনে করো যে হ্যাঁ প্রপার ভাবে নিজেকে প্রিপেয়ার করতে চাই, তার জন্য বলবো আমাদের কিন্তু টেস্ট প্রাইম রয়েছে। যদি মনে করো যে আমরা এতদিনের জন্য, অর্থাৎ আমাদের তো জাস্ট আর 1 মাসের মধ্যেই পরীক্ষা, তো আমরা 1 মাসের জন্য নিতে চাই, তাহলে অবশ্যই তোমরা 1 মাসটাকে চুজ করবে। দেখবে Y983 কোডটা অবশ্যই ইউজ করবে, না হলে কিন্তু তোমরা এই অফারটা পাবে না, ঠিক আছে? তো অবশ্যই কি বললাম, কোড Y983 এই কোডটা অবশ্যই ইউজ করবে, তাহলে তোমরা 138 টাকায় 1 মাসের জন্য পেয়ে যাবে। যদি মনে করো না আমি পুরো 1 বছরের জন্যই নিয়ে রাখতে চাই, কারণ এখানে কিন্তু সমস্ত পরীক্ষার টেস্ট দেওয়া আছে, শুধু এই পরীক্ষা বলে নয়, তোমরা যদি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো কিছুর পরীক্ষা দিতে চাও তার সমস্ত কিছুর জন্যই কিন্তু এখানে টেস্ট আছে। Y983টা কোডটা ইউজ করবে এবং 12 মাসের জন্য তোমাদের দাম পড়বে 279 টাকা এবং 1 মাসের জন্য পড়বে 138 টাকা। ওকে, এবার বলি যদি নিজেরা না বুঝতে পারো তাহলে অবশ্যই এই যে নাম্বারটা বলে দিচ্ছি 7003537477, এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমি তোমাদের সমস্ত কিছু ডিটেলস সমস্ত কিছু গাইড করে দেব। যদি মনে হয় যে হ্যাঁ আমাদের মক টেস্টটা দেওয়া হচ্ছে না, মক টেস্ট আমাদের না দিলে অনেকটা অসুবিধা হচ্ছে, তারাই কিন্তু একমাত্র এটা নিতে পারো এবং এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো সমস্ত ডিটেলসের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। যারা মনে করছো যে এই বছরই চান্স পেতে চাই, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সমস্যায় পড়বে এখন না, সমস্যায় পড়বে র্যাঙ্ক কার্ড আসার পর। কোন কলেজকে ফার্স্টে রাখবো, কোন কলেজকে পিছনে রাখবো, এই সব নিয়ে সমস্যা হবে। অনেকে ভুল ভ্রান্তির জন্য কিন্তু ভালো র্যাঙ্ক করার পরেও ভালো কলেজে চান্স পায় না, মানে কলকাতার দিকের কলেজে চান্স পায় না, সেই তাদেরকে গিয়ে ভর্তি হতে হয় কোনো দূরের কলেজে বা কোনো জেলা ভিত্তিক কলেজে। সেই ভুলগুলো যাতে তোমাদের না হয় তার জন্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।